মনের অবস্থা ভালো নেই, সব কিছু মিলিয়ে মিশে তার মধ্যে অবশ্যই করে আমাদের তিলোত্তমা 5 মাস হয়ে গেল, যেখানে ওই একজনকে ধরা ছাড়া আর কাউকে সেইভাবে মানে কি বলবো এটাকে শনাক্ত করা যায়নি যে আসল দোষী কে বা কারা। আর কারাই বা কেন বলবো না বলুন, তিলোত্তমার মা, যাদের প্রথম ফোন করে প্রশাসন থেকে বলা হয়েছিল মেয়ে সুসাইড করেছে, আর যেখানে মা বাবা আর সে পুত্র বা কন্যা সন্তান যাই বলো এতটা অ্যাটাচমেন্ট থাকে যে কেউ ধরো ডিপ্রেশনে যাচ্ছে সন্তান, মা বাবা বুঝবে না, এটা কখনোই হতে পারে না। আর সে জায়গায় দাঁড়িয়ে এক টানা তাকে ওই 36-72 ঘন্টা তার ডিউটিতে থাকতে হয়েছে। এবং আমরা নেপথ্যে অনেক এখন কারণ খুঁজতে পাচ্ছি যে প্রতিহিংসা পরায়ণ হয়েও কনস্ট্যান্ট তাকে ডিউটিতে থাকতে হয়েছে, সে যেন বিশ্রাম না পায়। তারপর তো এখন তো পুরো পরিষ্কার যে সে কী এমন জেনে গিয়েছিল যে একটা মহিলাকে এতগুলো শরীরের 28টা ক্ষতচিহ্ন, যেখানে কামড়ের দাগ ছিল বেশি, কত হিংসা রোষ মানে ঝরে পড়েছিল সেই তিলোত্তমার শরীরের উপর। আর আজকে কি বলবো, যেখানে তিলোত্তমার মা বাবাই বলছে যে প্রশাসন কোথায় সমস্ত কিছু প্রুফকে ঠিক করে রাখবে, সেখানে প্রমাণ লোপাটের একটা সুন্দর পরিকল্পনা হয়েছিল, যেখানে তাদের হাতে পায়ে ধরার পরও ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি, মৃত মেয়ের কাছে মানে যেতে দেওয়া হয়নি। আর আজকে শিখণ্ডী বলো বা কাউকে বাঁচাতে বলো, আজকে এই যে সঞ্জয়ের নাম উঠে আসছে, একটা মেয়েকে এইভাবে কাবু করে মৃত্যুর মুখে পতিত করা বা মেরে ফেলা সম্ভব নয়, কখনোই না। দেখা যাক আজকে রায় বেরোবে, রায় আমি কখনো হতাশা ছাড়া কখনোই প্রত্যাশা করতে পারবো না। এবং সেটা এখন আর এটা ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, একটা ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে গেছে। এবং কোথায় না কোন দেশে ডাক্তাররা প্রতিবাদের মিছিল মিটিং বা মৌনতার মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে। আর আমরা এক রাস্তা দখল রাত দখলের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু দেখো আমরা সেই হতাশায় রয়েছি। তিলোত্তমার কোনো রকম মানে আমি জানি না, আমরা তো জাস্ট আমরা প্রতিবাদে সামিল হয়েছি, হ্যাঁ সেই সময় সেই সিচুয়েশানটাকে উপলব্ধি করে কষ্ট পেয়েছি। আর যারা তাকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে তাদের বলুন তো কী অবস্থা। তারা বলছে একজনের পক্ষে সম্ভব নয়, দেয়ালে বাড়ি মেরেছে শক্ত জায়গায়, দেয়ালও শুধু উল্লেখ করেনি, প্রচুর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে এমনভাবে কামড়েছে সারা শরীরে, সে কি নিজেকে প্রোটেক্ট করার জন্য হাত পা ছড়েনি, কিন্তু তার নোকে কোনো রকম কিচ্ছু পাওয়া যায়নি। তাতে বুঝতে পারছেন তাকে সে যে প্রতিরক্ষা করবে নিজেকে, সেই সিচুয়েশানে তাকে রাখতে দেয়নি। এখন না সত্যি কষ্ট হয়, আর কিছু করার নেই, কী করবো বলুন তো। ভারতের উচ্চ যে ইনভেস্টিগেশন যে সংস্থা আছে তারাই তো নিরাশ করে দিচ্ছে। হ্যাঁ 42টা প্রশ্ন রেখেছিল তিলোত্তমার মা বাবা কোর্টের কাছে, সব কি অ্যান্সার তারা পেয়েছে। তবে হ্যাঁ সদার্থক ব্যবহার বা সদার্থক আলোচনা করেছে হাইকোর্ট তার মা বাবার সাথে, এইটুখানি ছিল তাদের কাছে, মানে মেয়ে হারানোর পরিবর্তে একটুখানি আশা। কিন্তু মেয়ের সঠিক কি বিচার পাবে? সত্যি না, আমরা এরমই ভেবেছি তিলোত্তমা আমার আপনার সবার পরিবারের এক সদস্যা, যার জন্যে আমরা এখনও রাত দখল রাস্তা দখল মানুষের মন দখল করতেও পারি। খুব মন খারাপ, আমি জানি না, আমি তো নয় আপনারাও আশাহতই হবেন, কারণ একটা মেয়েকে মারতে একের অধিক মানুষ সেখানে সামিল হয়েছিল। কিন্তু দেখুন আপনারা কি কাউকে পাচ্ছেন না, ওই একজনকেই টানা হেঁচড়া করা হচ্ছে। তবে অবাক লেগেছিল যখন একেই ধরা হয়েছিল, এর মধ্যে উদ্ধত্ত, হ্যাঁ আমাকে করো, আমাকে অ্যারেস্ট করো, মানে আমরা শুধু অবাক হয়ে যাই। শুধু তিলোত্তমা আমাদের চোখ খুলিয়ে দেয়নি, তিলোত্তমার মৃত্যুর সাথে সাথে আমরা দেখেছি কীভাবে দুর্নীতি, কীভাবে অর্থ তছরূপের আখড়া হয়ে গেছিলো এই চিকিৎসালয়গুলো। আমরা আমাদের এই সমাজ ব্যবস্থাটা কতগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, আর তার একটা স্তম্ভ হচ্ছে নিজেদের সুরক্ষা মানে প্রশাসন না, স্বাস্থ্য শিক্ষা, তারপরে তো বাসস্থান, তারপরে খাদ্য আছেই। কিন্তু স্বাস্থ্য যদি আপনার ভেঙে যায় তাহলে আপনি আর কিভাবে দাঁড়িয়ে উঠতে পারবেন? সেই স্বাস্থ্যতে যখন এই রকম নোংরা জল ঢুকে যায়, তখন সত্যি করেই
মানে খুব আশাহত হই। তাই এইটা বললাম কারণ তিলোত্তমা কিন্তু ন্যায্য বিচার পেল না। তার মা বাবা সত্যি করেই কষ্ট পাচ্ছে। তারা বলতে পারছে না যে সঞ্জয় দোষী, অবশ্যই করেই দোষী সাব্যস্ত হয়েছে বলেই আজকে রায়, কিন্তু প্রচুর প্রচুর মাথা আড়ালে থেকেই গেল। চলো এইটুখানি দিয়ে শুরু করলাম। সত্যি মনের অবস্থা খুব খারাপ। তিলোত্তমা কী দোষ করলো ওইটুখানি মেয়ে? তার আত্মার শান্তি হবে না যতক্ষণ না বিচারে কোনো রকম আশার অনুরূপ ফল পাওয়া যায়। এটা আমার আপনার অবশ্যই করে তিলোত্তমার মা বাবার কথা। মনটা খুবই ভারাক্রান্ত, কাল থেকে প্রচণ্ড ভারাক্রান্ত। মানে নিজেকে ঠিক করার জন্যে আমার সারা রাতই প্রায় বারংবার ঘুম ভেঙে গেছে। চলো মেন কোর্সে যাই। দেখো এরম করলে সত্যি ভিডিও করা যাবে না, মনটা ভীষণ ভারাক্রান্ত। সেখান থেকে বেরিয়ে আসতেই হবে আমাদের। প্রচুর শোকের মধ্যে দিয়ে মানুষ যায়, সেই শোককেও কিন্তু ভোলে মানুষ, আবার নিজের জীবনে তাকে ফিরতে হয়। সেরকমই আমরা এইগুলোকে নিজেদের মানে চালিত জীবনের এক একটা অঙ্গ মনে করব। চলো মন ভারাক্রান্ত আমারও হলো, আপনাদের করলাম, সরি। কিন্তু তিলোত্তমাকে ভুলবো না, আমরা ভুলতে দেব না। আজকের কন্টেন্ট দেখো, আমরা বেশ কিছুদিন ধরে কেমন যেন মন মরা হয়ে গেছিলাম, তাই না? আমরা কোনো কন্টেন্ট পাচ্ছি না। ওয়াইটিটা কি হলো, কি হাল হলো? কেন আমরা কারোর বাঁধনের মধ্যে থাকবো? কেন আমরা কারোর অঙ্গুলি হেলনের মধ্যে থাকবো? কেন আমরা অন্যের চোখ রাঙানির মধ্যে থাকবো? এরকম বলতে আরম্ভ করেছিলাম না? দেখো ওয়াইটি আবার স্বমহিমায় ফিরেছে। আর সেই স্বমহিমা অবশ্যই করে দালাল ভার্সেস সীমা, সীমা ভার্সেস দালাল। আমরা তো জানি যদি কারোর মধ্যে যদি এই সামান্য 1 ছটাক, আমরা বলি না জমি জায়গার ক্ষেত্রে ছটাক, 1 ছটাক বুদ্ধি থাকে, তাহলে সে কি করবে? সে পুরনো শত্রুদের নাড়া দেবে। শত্রু মিত্র এখানে কেউ না, কিন্তু আমরা এটা কথা প্রসঙ্গে বলি, সবাই আমরা মানুষ, দিনের শেষে সবাই আমরা মানুষ। যাই হোক, তা সেই একদম সীমাও ছাড়বে না, দালালও একদম তোকে কি যেন বিনা যুদ্ধে নাহি দেবো সুচগ্র মেদিনী, তাই না? আমরা এরকম আমরা মহাভারতে দেখেছিলাম, ঠিক তাই। সীমাও দিচ্ছে, ওদিক থেকে দালালও দিচ্ছে। দালাল মুখ দিয়ে বলার সাথে সাথেও সে বেশ বাহুবলীর মতন 2 হাতে 2টো ঝ্যাঁটা, 1 জোড়া চপ্পল সেটা তুলেও আক্রমণ শানিত করছে। মানে না, তোকে শুধু মুখের ভাষা দিয়ে দেবো না, তোকে এইভাবেও আমি আক্রমণ করব। তা চলো, সীমাও দিচ্ছে, ও দিচ্ছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। ভালো আছি বলতে পারবো না, ভালো আছি বলতে পারবো না। তাহলে সীমাও ছাড়বে না, দালালও ছাড়বে না। দেখো দালাল বলছি, দালাল বলে এসছি, দালালটাকে সেইভাবে আমি বলে এসছি, সেইভাবে যদি তোমরা মনে করো যে দালালটা সত্যি করেই অসঙ্গতিপূর্ণ একটা শব্দ, তাহলে কিছু করার নেই, আমি দালাল বলেই সম্বোধন করব। এই যে রিম রিম করছে, অনেকে তো জানে না রিমটাকে, তাই একটুখানি খোলসা করে বলতে হবে রোজ একটু করে, নাহলে রিম কে রিম, আবার রিন সাবান টাবান ভেবে নেবে। তাই রিমও ওকে ডাকছে যেটা, সেটা বলেও আমি ওকে ডাকতে পারবো না, তাই আমি দালাল বলে সম্বোধন করবো। যাকে অনেক বেকার বকা বকে ফেললাম। তাহলে কি হলো? হলো কি? তাহলে সেই পুরনো কাসুন্দি আমাদের নাড়াঘাটা করতে হচ্ছে। আর পুরনো কাসুন্দি নাড়াঘাটা করলে তখনই আপনার মনে আসবে যে কোনো ভেজিটেবিল চপ বা কোনো রকম ফিশ ফ্রাই এইগুলোর সাথে যেটা চলে, তা সে পুরনো জিনিসই আবার নাড়াঘাটা হচ্ছে। হ্যাঁ, এস বনাম এস, সত্যি না? এই এসে এসে ঘষাঘষি, আর আমরা মাঝখান থেকে কন্টেন্ট কালেক্ট করার মতন জায়গায়। তাহলে আমি দেখলাম আজকে দালাল, কালকে তো দালাল নিজের রূপে ছিল, কালকে তো দালাল নিজের রূপে ছিল, দারুণভাবে দিয়েছে না? সীমাও দিচ্ছে, এদিক থেকে ও দিচ্ছে। তার মধ্যে আজকে দেখলাম, দেখো অনেকে বলছে কুকুরে খুবলে নেয়া মাটি। দেখো ওই পুরনো বাড়িটা তালাবন্ধ ছিল। হ্যাঁ, এইবার সবসময় এটা আমরা তখনও মানে কিছু মানুষ বলার সুযোগ পেয়েছে, কেন বরদা ওই ঘরে থাকবে? কারণ বরদা নিজেই আজকে ক্লিয়ার করে দিল এইখানে কোনো নিজেদের দাম্পত্য জীবনের কোনো অশান্তির কারণে সে ওই ঘরে ছিল না। আজকে যেই অবস্থা সেই ঘরে, সেখানে কিন্তু অলরেডি জিনিসপত্র রাখা আরম্ভ হয়েছিল। ওই রকম করুণ দশায় কিন্তু উনি ছিলেন না। বহুদিন আমরা বলে এসেছি যে ওটাকে কি বলে, আরে গদির উপরে চাদর নেই, এইটা নিয়ে
আমরা ক্রমাগত বলে এসেছি যে চাদর কেন জোটে না, তারপরে তো দেখলাম দেখো সময়ে আস্তে আস্তে সব কিছু হয়, সেখানে তোষক তার উপর চাদর সমস্ত আমরা দেখেছি। তাহলে মানুষটা একটুখানি উদাসীন, একটুখানি বললে খুব কম বলা হবে। আমি কৃষুর বর্দার কথা বলছি, ভীষণভাবে উদাসীন, নিজের প্রতি উদাসীন, কিন্তু মানুষটা কিন্তু অবশ্যই করে নিপুণ সংসারী। এটাকে অস্বীকার করলে নিজের সাথে অস্বীকার, মানে সত্যকে অস্বীকার করা হবে। সে জায়গায় দাঁড়িয়ে মানুষে বলছে যে ওই ঘরটায় কেন থাকতো, ওই ঘরটা এখন আর থাকে না। এইবার বলি, এই যে বলছে যে ওই রকম একটা সিচুয়েশানে আমি যদি পারি আমি অবশ্যই ভিডিও ক্লিপ তুলে দেবো, কারণ ভিডিও ক্লিপ, তারপরে ভয়েস, তারপরে ফটো অবশ্যই করে কৃষুর বাবা বারণ করে দিয়েছে, যার জন্যে আমি চাইছি না, কিন্তু আমি বলতে তো বাধ্য, বলতে তো আমাকে কেউ আটকাতে পারবে না। যে যখন ওই নতুন বাড়িতে বাথরুম পায়খানা তখন হয়নি, এইখানে এসেই কিন্তু তখন করতে হতো, বারংবার ক্যাথা কিন্তু বলেছে। তাহলে ওর মা 3-4 দিন ধরে ওখানে ছিল, মোস্ট প্রবাবলি 3 দিন, তাহলে ওইখানে তারা বাথরুম করতে আসতো। দেখো প্রমাণ পায়নি, কিন্তু আবার এই রকম এলিগেশনের এগেনস্টেও কোনো রকম ক্ল্যারিফিকেশনও আমরা পাইনি। বোঝাতে পারছি? এখান থেকে যখন বলেছে সোনা চুরি করেছে, ওখান থেকে কিন্তু এরা মানহানি মামলাও করেনি, আবার এরাও সোনা চুরি হয়েছে এরাও কিন্তু কোনো রকম এফআইআর করেনি। তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যে সোনা চুরি হলেও হতে পারে। আমি কেন হলেও বলছি, কারণ এমন একজন ব্যক্তি বলেছে, যেটাকে আমরা দেখেছি ক্রমাগত কিছু না পেয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি, নোংরামি অনেক কথা বলেছে। এই তরফ থেকেও নোংরামি গেছে, কারণ নোংরামি কাজ করেছে, নোংরামি কথা শুনতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে নিরঞ্জনবাবু আমার মনে হয় না উনি মিথ্যে বলবেন, আর যদি মিথ্যে বলেন তাহলে আমি আর যারা বিপক্ষ রয়েছে তারাই বক্তব্য মাধ্যমে কাটাছেড়া ছাড়া আমরা কিছু করতে পারবো না। যাদের উদ্দেশ্যে এইরকম ব্লেম দেওয়া হচ্ছে তাদের কিন্তু একটা এফআইআর করা উচিত, আর যাদের বাড়ির থেকে সোনা চুরি হয়েছে তাদের তো সবার আগেই এফআইআর করা উচিত ছিল। যাকে আমি এখানে কি বলতে বসলাম, যে ওই টয়লেট, ওই ওয়াশরুম এরা ইউজ করতো যখন নতুন ঘর তৈরি হয়েছিল, তা সেখানে 3 দিন যথেষ্ট সময় সুযোগ পেয়েছে। কেউ বলছে হাড়ির গায়ে মাটি লেগে নেই, কেউ বলছে হাড়ির তলায় মাটি, এই হাড়ি থাকলে সেইভাবে ডিপ নেই। দেখো অনেক কিছু করেই ওখানে রাখা ছিল, হয়তো ওর উপর কোনো রকম ফার্নিচারও থাকতে পারে, কিন্তু বাড়ির লোক ছাড়া তো আর বাইরের লোকের তো জানার কথা না। আর ওইখানে তালা দেওয়া থাকতো, তালা খুলে তারপরেই যেতে হতো। অনেকবার ক্যাথাকে বলতে শুনেছি, খুব বাবা কবে যে এই বাথরুম পায়খানাটা হবে, ওই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে এই গিয়ে ওইখানে গিয়ে ওয়াশরুমটা ইউজ করা সেটা খুব ক্রিটিক্যাল হচ্ছে, ও বলেছিল। তা সেখান থেকে এটা তো আশা করাই যেতে পারে যে ক্যাথা নিতেও পারে। ক্যাথা যেখানে কিছু বলছে না সেখানে তো এটা তো বিশ্বাসযোগ্যর একটা ব্যাপার জায়গা না। তাই এইখানে আমি বলবো যে মিথ্যে কথা নিরঞ্জনবাবু বলবে না। এতদিন পর কন্ট্রোভার্সি চাইছে কি, তা চাইলেও চাইতে পারে, কিন্তু সেই কন্ট্রোভার্সিটা সঠিক কি বেঠিক সেটাও তো আমাদের বলতে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একটা হাড়ি, যেই হাড়িতে গ্রাম বাংলায় গ্রামের লোকেরা আগে মাটির তলায় এরম পুঁতে রাখতো, তাই এরাও সেইখান থেকে বাদ যায়নি, কারণ তখন তো আর এরকম নতুন ঘরে আলমারি তৈরি হয়নি না, তাই তারা ভেবেছে যে এইখানে, আর এইটা বাড়ির বইয়ের জানা মধ্যেই পড়ে, সুযোগের সদ্ব্যবহার করেছে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না যে ওই সিচুয়েশানে কী করে ক্যাথা খুললো। ক্যাথা খোলার সুযোগ সুবিধা সব পেয়েছিল, কারণ ওইখানে তারা টয়লেট করতে আসতো, মায়ের সাথে মেয়েও আসতো, মেয়ের সাথে মাও আসতো, তাহলে সুযোগটার সদ্ব্যবহার হচ্ছে, যুক্তি আছে, অবশ্যই লজিক আছে। তাহলে আমি বলবো এইগুলো কন্ট্রোভার্সি না করে যারা চুরি করেছে যদি মনে করে তাদের এগেনস্টে এফআইআর করে, আর যারা যদি মনে করে এইগুলো তাদের বিরুদ্ধে মানে এলিগেশন দেওয়া হচ্ছে, তারা তো শুধু এফআইআর না মানহানি মামলাও করতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে দেখো সেগুলো কিন্তু হচ্ছে না, তাহলে তো আমরা তো এটাই ভাবতে পারি যে হ্যাঁ সোনা নিয়েছে। আর আজকে না, ডে 1 থেকে কিন্তু বলছে যে সোনা নিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এরাও কিন্তু মুখ বন্ধ করে আছে, এরাও কিন্তু বলেনি। তাহলে আমরা কি ভাববো? তাই বলছি দালাল অবশ্যই করে সাপোর্ট করবি না কেন, তবে আনদেখা করে সাপোর্ট করার কোনো মানে হয় না। যে ভুলটা করছে অবশ্যই করে সেটা মানতে হবে। আর আমরা দেখেছি তার ওই সোনা বাবার প্রতি তার কোনো ফিলিংস ছিল না, যেটা তার আগে দেখা দরকার ছিল। এক কোলে ছেলেকে নিয়ে আর এক হাতে নোড়া নিয়ে দাঁড়ালে মানুষের কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো, যে না সে সন্তানের কথা এত প্রতিকূলতার মধ্যে দিয়েও ভুলতে পারিনি। কিন্তু এইটা মানুষে বলার সুযোগ পাচ্ছে বা সুযোগ দিচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে দিয়েও সোনা চুরি করতে সে ভোলেনি, কিন্তু পেটের সন্তান সোনা বাবাকে সে নেয়নি। তাই এইটুখানি বললাম। অবশ্যই করে এরপরে ধামাকাদার ভিডিও আসছে, আশা করি আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা।